A very good afternoon. Today's topic is a little bit of advanced discussion on chemical kinetics. আমরা আগের 6টা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন সম্বন্ধে পড়েছি। সিঙ্গল স্টেপ রিয়াকশান, মাল্টি স্টেপ রিয়াকশান, ইউনিমলিকুলার রিয়াকশান, বাইমলিকুলার রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান, এন্ডোথার্মিক রিয়াকশান, এরকম নানা ধরনের রিয়াকশান সম্বন্ধে আমরা পড়েছি। এবং সেই রিয়াকশানগুলোতে রেট ল এর ওপর বা রেট কনস্ট্যান্টের ওপর টেম্পারেচারের এফেক্ট, অ্যাক্টিভেশন এনার্জির ভূমিকা, একটা মাল্টি স্টেপ রিয়াকশানের মধ্যে বিভিন্ন রকমের যে সিম্পল এলিমেন্টারি রিয়াকশানগুলো থাকে তাদের মধ্যেকার সম্পর্ক এবং তাদের মধ্যে থেকে সেই রিয়াকশানকে, সেই স্টেপটিকে খুঁজে বার করা, যেটা আলটিমেটলি আমাদের টোটাল রিয়াকশানটার রেট লকে ডিফাইন করবে, সেই জায়গা অবধি আমরা এসে পৌঁছেছি। আমাদের আজকের টপিক আমরা একটু অ্যাডভান্সড ভাবনা চিন্তা করতে চেষ্টা করব। আজকে আমরা একদম প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসব সেটা হচ্ছে প্যারালাল রিয়াকশান। এটা অনেক সময়ই এমনটা হতেই পারে যে একটা রিয়াক্ট্যান্ট থেকে একই কন্ডিশনে দুটো প্রোডাক্ট পাওয়া যেতে পারে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই ধরনের রিয়াকশান খুব বেশি দেখা না গেলেও অর্গানিক রিয়াকশানের ক্ষেত্রে আমরা এরকম রিয়াকশান বারবার দেখেছি, প্রচুর দেখেছি, ইন এ প্লেন্টি আমরা দেখেছি। যদি আমাদের একটু আধটু মনে থাকে, ধরো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে আমি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করছি। এবার আমার ওই অ্যারোমেটিক কম্পাউন্ডটি একটি বেঞ্জিন রিং, তার মধ্যে আগে থেকে একটি সাবস্টিটিউয়েন্ট রয়েছে। তো এবারে যদি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, আমার আগে থেকে আছে যে গ্রুপটা সেটা যদি ইলেকট্রন ডোনেটিং বা অর্থোপ্যারা ওরিয়েন্টিং হয়, তাহলে আমরা দেখতেই পাবো যে এখানে তো দুরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা অর্থ আইসোমার, একটা প্যারা আইসোমার, অর্থাৎ দুটো রিয়াকশান প্যারালালি রান করছে। এবারে এই রিয়াকশানের স্টাডি আমাদের একটু আলাদা করে করতে হবে। তবে সবসময় মাথায় রাখবো যে আমরা যখনই এই দুটো রিয়াকশান স্টাডি একসাথে করব, দুটো প্যারালাল রিয়াকশানের স্টাডি, সামহোয়ার ইন আওয়ার মাইন্ড, যেহেতু আমরা বারবার বলেছি যে উই কেমিস্টস আর লুকিং টুয়ার্ডস সাম ফাংশনাল মডিফিকেশন টু দ্য ন্যাচারাল ডিসকোর্স অফ এনি কেমিক্যাল রিয়াকশান, আমাদের মাথায় এই ভাবনা চিন্তাটা হয়তো কাজ করবে যে এই প্যারালাল রিয়াকশানের মধ্যে আমাদের যেটা ডিজায়ার্ড, অ্যাবসোলুটলি ডিজায়ার্ড বলে কিছু হয় না, আমাদের যখন যেটা ডিজায়ার্ড সেইটাকে যদি কোনোভাবে ফেভার্ড অবস্থায় নিয়ে যাওয়া যায় বাই মডিফিকেশন অফ দ্য রিয়াকশান কন্ডিশন, সেই ভাবনা চিন্তাটাতে আমরা যাব। আমরা টুকটুক করে অঙ্ক করতে এগোই। এটা আগে থেকেই বলে নেওয়ার বিষয় যে দিস ডিসকাশন requires extensive use of calculus. তো যারা ক্যালকুলাস পড়নি স্কুল লেভেলে, তাদের পক্ষে ব্যাপারটা একটু কঠিন, আর যারা পড়ে ভুলে গেছো তাদেরকে একটু পুরনো বইপত্র খুলে নিয়ে
বেসিক সূত্রগুলো ঝালিয়ে নিতে হবে। হ্যাঁ, দিনের শেষে মনে রাখতে হবে আমরা কিন্তু কেমিস্ট্রি করছি, অঙ্ক না। অঙ্কটাকে আমরা কাজে লাগাই, সো দ্যাট আমরা আমাদের ফিজিক্যাল যে ধ্যান ধারণাগুলো, আমাদের যে আইডিয়াগুলো, যেগুলো আমাদের র্যাশনাল আইডিয়াগুলোকে, সেই আইডিয়াগুলোকে কোথাও একটা গিয়ে আমরা কোয়ান্টিফাই করতে পারি সেই কাজে। যাক, আমরা এগোই। প্যারালাল রিয়াকশান। এবার এখানে আমাদের একটা কেমিক্যাল স্পিসিস এ, তার দুটো রিয়াকশান হচ্ছে। একটা হচ্ছে এই একটা রিয়াকশান, এ থেকে বি হয় একটা রিয়াকশান, আর হচ্ছে এ থেকে সি হয় একটা রিয়াকশান। দুটো স্পিসিস তৈরি হয়, একটা বি একটা সি, এবং তাদের দুজনের রেট ইকুয়েশন আমরা দেখব। যেহেতু হচ্ছে যে একটাই মলিকুলার আমাদের রিয়াক্ট্যান্টে আছে, তো আমরা এগুলোকে মোটামুটি ইউনিমলিকুলার সিম্পল রিয়াকশান এলিমেন্টারি ধরে নিয়ে এগোচ্ছি। অফকোর্স তেমন নাও হতে পারে, তেমন নাও হতে পারে, বারবার যেটা বলার বিষয়ে, এমনটা নাও হতে পারে। ইট মে হ্যাপেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বোঝা যাবে। যে ধরা যাক একটা অর্গানিক মলিকুল নিয়ে আমরা কাজ করছি, whereas ডাইমারাইজেশন অ্যান্ড টটোমারাইজেশন দুটো জিনিস সাইমালটেনিয়াসলি হচ্ছে। একটা হচ্ছে ডাইমারাইজেশন, যেখানে দুটো মলিকুল জুড়ে একটা স্পিসিস তৈরি করে, আরেকটা হচ্ছে টটোমারাইজেশন, যেখানে একটা কিটো ফর্ম থেকে এনল ফর্মে যায় বা উল্টোটা চলছে। সেক্ষেত্রে দুটোরই হচ্ছে যে রেট ইকুয়েশন তো একরকম হবে না। এনিওয়ে, আমরা ভাবনা চিন্তাটা আগে শুরু করি একদম সহজ ধরনের রিয়াকশনের আইডিয়া দিয়ে। তো যেটা হচ্ছে যে একদম ফার্স্টেই এই রিয়াকশানে আমাদের বুঝতেই পারা গেছে যে আমাদের হাতে দুরকম ভাবনা চিন্তা আছে। একটা হচ্ছে যে রিয়াক্ট্যান্ট কনজিউম হচ্ছে আর প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার ওই যে আমরা আমাদের এমনি রিয়াকশান পড়তে গিয়ে বলেছিলাম রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্ট, এখানে এদিক ওদিকটা হচ্ছে যে ওই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট বার করতে গেলে আমাকে ওই প্রোডাক্টের অ্যাপিয়ারেন্স বি এবং সি, দুটো প্রোডাক্ট, দুটোর অ্যাপিয়ারেন্স ধরে আমাকে হিসাব করতে হবে। কারণ বি এবং সি দুটো মলিকুল তৈরি করার জন্যই কিন্তু এ মলিকুল আলটিমেটলি খরচা হয়েছে। দেখি আমরা ডিএডিটি, রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ উইথ টাইম। এইটা আর এইটা দুটোই মাইনাস, কারণ এই দুটো রিয়াকশান 1 আর 2 দুটোতেই হচ্ছে আমার রিয়াক্ট্যান্টে খরচা হয়ে গেছে। তাহলে দিস ইজ আওয়ার ডিএডিটি। এবং একদম হচ্ছে যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের যা ভাবনা চিন্তা, কিচ্ছু এদিক ওদিক নেই। আমি শুধু ডিএডিটি নিয়ে ভেবেছি। এই K1 প্লাস K2 ইজ ইকুয়াল টু আমি একটা কিছু K প্রাইম টাইম ধরে নিতে পারি, সিম্পল হিসাব। তো এবারে সেটাকে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার সময় আমরা যে এই এটা বলেছি, এই এটা হচ্ছে কোনো একটা ডেফিনিট টাইমে গিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট এ, আর দিস ইজ A0 is obviously the starting concentration of the reactant A. এবার ইন্টিগ্রেট করে আমাদের এই রিলেশনটা হাতে এসে পৌঁছেছে। ফাইন। এবারে যদি আমরা ভাবনা চিন্তা করার চেষ্টা করি যে এটা হচ্ছে
কনসেন্ট্রেশন অফ এ অ্যাট আ স্পেসিফিক টাইম। ফাইন। এবার যদি আমরা একটু এগিয়ে ভাবি যে আমরা ডিবিডিটি বার করব, করেছি এই প্রথম ইকুয়েশনটা থেকে ডিবিডিটি ইকুয়ালস টু K1A। এবার এর জায়গাতে এই ভ্যালুটা যেটা ইকুয়েশন 2 থেকে পেয়েছিলাম, ইকুয়েশন 2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, নিয়ে আবার একইভাবে আমি ইন্টিগ্রেট করেছি বি এর জন্য। ইন্টিগ্রেট করতে গিয়ে আমার এই রকম একটা কনস্ট্যান্ট তৈরি হয়েছে। অথবা আমরা যদি ধরে নিই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A0 তো একটা রিয়াকশনের জন্য কনস্ট্যান্ট, বোঝার চেষ্টা করো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A0 দ্যাট ইজ কনস্ট্যান্ট। আমি কতটা মেটেরিয়াল নিয়ে স্টার্ট করেছিলাম সেটা আমার জন্য কনস্ট্যান্ট। তাহলে আমরা যখন হচ্ছে যে এই ভ্যালুটা পাবো, ভ্যালুটা হচ্ছে এরকম। এখানে যেটা হচ্ছে যে ওই দুটো ইন্টিগ্রেট করেছিলাম তো, যে যখন আমরা এই ডিবিডিটিকে ইন্টিগ্রেট করতে গেছি, মানে ভাবোই না কি হবে ইন্টিগ্রেশন করতে গেলে। এইখানে আমাদের হচ্ছে আমাদের ডিবিডিটি। এবার ডিবিডিটি, এবার এটাকে যখন ইন্টিগ্রেট করতে যাব তখন আমার কাজটা কি হবে? তখন আমার কাজটা হবে হচ্ছে যে এই ডিবিডিটির মধ্যে ডিবিডিটিকে আলাদা করে দেওয়া। আলাদা করে দিয়েছি, আলাদা করে দিয়ে এবার ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশানে হচ্ছে যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে বি। মানে যখন আমি এ নিয়ে করেছিলাম তখন কি ছিল, তখন নিচের লিমিটটা ছিল হচ্ছে A0, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ বলে তো একটা জিনিস হয়, আমি কতটা এ নিয়ে শুরু করেছি। কিন্তু যখন আমি ডিবিকে ইন্টিগ্রেট করেছি, তখন কিন্তু আমার লোয়ার লিমিটটা হচ্ছে 0। কেন 0? কারণ যখন আমি রিয়াকশানটা শুরুছিলাম অ্যাট দ্যাট ইনিশিয়াল টাইম আমার রিয়াকশানে কিন্তু বি মলিকুল ওয়াজ নট প্রেজেন্ট, কাজেই ওখানে কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে 0 এবং আপার লিমিটটা হচ্ছে বি অ্যাট টাইম টি, যেটা আমাদের হচ্ছে। তাহলে আমরা বি এর যে ভ্যালুটা বার করতে পারলাম অ্যাট টাইম টি, সেটা হচ্ছে এরকম। এবং আমরা যদি হচ্ছে যে সি এর ভ্যালুটা দেখি, খুব কঠিন কিছু হবে না, বুঝতেই পারা যাচ্ছে যে গল্পটা একই রকমভাবে এগোবে, শুধুমাত্র এইখানে যেটা K1 আছে তার পরিবর্তে K2 হবে, জাস্ট পুরো একই হবে। এখানে লিখব ডিসিডিটি ইকুয়ালস টু K2A, দ্যাট ইজ K2, এই টার্মটা পুরো A0 e টু দি পাওয়ার মাইনাস K1 প্লাস K2T, এখানে K2 হবে। হ্যাঁ, এই ডিভিশনটা নাম দেবো। তাহলে এবার এই দুজনের যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এই দুজনের রেশিওটা হচ্ছে তাদের হচ্ছে যে রেট কনস্ট্যান্টের যে রেশিও, সেই রেশিওতেই হচ্ছে যে আমার দুটো প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার যে একটা প্যারালাল রিয়াকশানে যদি দুটো প্রোডাক্ট তৈরি হয়, তাহলে যে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে তাদের কনসেন্ট্রেশনের যা রেশিও, সেটাই হচ্ছে ওই দুটো রিয়াকশানের রেট কনস্ট্যান্টের যা রেশিও তার সমান। এবারে যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি এই রিয়াকশানগুলোর, দেখাই যাক। এটা হচ্ছে একটা কমন রিয়াকশান, আমরা জানি এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড কী করে তৈরি করানো হবে? ইথিলিন অক্সাইড তৈরি করা হবে কী করে? ইথিলিন অক্সাইড কেমন দেখতে জিনিসটা জানা খেয়াল পড়ছে? ইথিলিন অক্সাইড দেখতে কেমন হয়? এই দেখো, এই হচ্ছে ইথিলিন অক্সাইড। দিস ইজ ইথিলিন অক্সাইড, যেটাকে আমরা অনেক সময় ইপক্সাইড, ইথিলিন ইপক্সাইডও বলি। 3 মেম্বার রিং, দিস ইজ C2H4O। এনিওয়ে, যেটা হচ্ছে যে ইথিলিন অক্সাইড তৈরি করার পদ্ধতি হচ্ছে ইথিলিনের পার্শিয়াল অক্সিডেশন। পার্শিয়াল অক্সিডেশন। এবং যদি আমার অক্সিজেন কোনো কারণে বেশি পড়ে যায়, এটা তো পার্শিয়াল। এবার পার্শিয়াল বলেছিলাম আমি, আমি তো মলিকুল গুনে গুনে দিইনি, অর্থাৎ ইথিলিন আছে, অক্সিজেন আছে, নিশ্চয়ই যে অ্যামাউন্টে লাগবে তার চাইতে কমই আছে, কম দিয়েছি যাতে করে ফুল অক্সিডেশন না হয়ে যায়। কিন্তু তারপরেও এই ইথিলিন মলিকুলের একটা কম্বাশন রিয়াকশান হওয়ার চান্স থাকে, অর্থাৎ ফুল অক্সিডেশন। যেটা আমরা জানি যে কোনো একটা হাইড্রোকার্বন ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ইট উইল রিয়াক্ট উইথ অক্সিজেন টু গিভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এই বিষয়টা আমরা জানি। এবার ওই ফার্স্ট রিয়াকশান যেটা, সেটাকে যদি আমরা বেশি করে করাতে চাই, যে পয়েন্টটা বলছিলাম যে ইথিলিন এমনি বাতাসে জ্বালিয়ে দিলেই কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়ে যাবে, হয়তো একটা অল্প স্মল ফ্র্যাকশান সেটা হয়তো তৈরি করবে গিয়ে ইথিলিন অক্সাইড। বাট যখন ইথিলিন অক্সাইডটাই হচ্ছে যে আমার ডিজায়ার্ড কম্পাউন্ড, তখন আমি কি করব? তখন আমি ইউজ করব হচ্ছে একটা সিলভার ক্যাটালিস্ট, যেটা K1টাকে বাড়িয়ে দেবে, এই জায়গায় নিয়ে চলে যাবে। ঠিক আছে? এবং তখন ছবিটা দেখতে হবে কেমন, দেখো এই গ্রাফটা যেটা, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং মেটেরিয়াল A। ফাইন। এইটা হচ্ছে আমাদের B। আর এইখানে একটা লাইন আছে, if you could just have a look, this dotted line, this dotted line,
এই হচ্ছে ডটেড লাইন, এবং এই লাইন যেটা আছে, এই লাইনটা, দিস লাইন করসপন্ডস টু সি, এবং বোঝাই যাচ্ছে যে আমরা এই ছবিটা যখন এঁকেছি, এই ছবিতে কি ঘটেছে, এই ছবির জন্য যেটা হয়েছে হচ্ছে K1 গ্রেটার দেন K2, অর্থাৎ বি তৈরি হয়েছে যেই রেটে, সি তার চাইতে অনেক কম রেটে তৈরি হয়েছে। এবারে এই প্যারালাল রিয়াকশনের ক্ষেত্রে অনেক সময় এমন একটা পরিস্থিতি আসতে পারে যে রিয়াকশনের যে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই দুটো প্রোডাক্ট রিয়াকশান কন্ডিশান পাল্টে দিলে তাদের যে রেশিও, সেই রেশিওটা পাল্টে যেতে পারে। যেমন আমরা এখানে এই যে সিলভার ক্যাটালিস্ট ইউজ করে যেটা করেছি, K1টাকে বাড়িয়ে দিয়েছি অ্যাজ কম্পেয়ার টু K2। আদারওয়াইজ হয়তো K1 K2-র মধ্যে যেটা K2-র প্রোডাক্টটা বেশি হতে পারতো, কিন্তু আমরা এটাকে আমাদের পছন্দ মতো আমরা এটাকে ম্যানিপুলেট করতে পেরেছি। এই প্যারালাল রিয়াকশানের একটা যে দুটো প্রোডাক্ট তৈরি হয়, সেই দুটো প্রোডাক্ট একটা স্পেসিফিক জায়গায় দাঁড়িয়ে তাদের দুজনের কন্ট্রোলিং ফ্যাক্টরটা আলাদা হতে পারে। কখনো সেটা হচ্ছে কন্ট্রোলড বাই দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন অ্যান্ড রেট কনস্ট্যান্ট। আমরা বারবারই জানি যে এনার্জি অফ অ্যাক্টিভেশন অ্যান্ড রেট কনস্ট্যান্ট এগুলো হচ্ছে খুবই ক্লোজলি রিলেটেড টার্মস বা ক্লোজ রিলেটেড প্যারামিটার্স, তার উপর ডিপেন্ড করে হতে পারে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য চেঞ্জ ইন এনথ্যালপি ইন এ রিয়াকশন, অর্থাৎ দ্য থার্মোডাইনামিক প্যারামিটার্স অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস অ্যান্ড দ্য রিলেটিভ স্টেবিলিটিস, সেটার উপর ডিপেন্ড করে কোনো একটা প্রোডাক্ট তৈরি হতে পারে। সো দেয়ার might be a battle, a confusion, a competition between two different products coming from a single reactant, যেই দুটো প্রোডাক্টের আমরা একটার নাম দিয়েছি KCP, that is kinetically controlled product, আরেকটার নাম দিয়েছি TCP, which is the থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এই KCP এবং TCP এই দুটো জিনিস কেন আলাদা, কতটা আলাদা, এই আলোচনা আমাদের আলাদা করে করতে হবে, অ্যান্ড দ্যাট রিকোয়ার্স কমপ্লিট লেকচার অল টুগেদার। তো এই প্যারালাল রিয়াকশান সম্বন্ধে আমাদের যে ডিসকাশন, দ্যাট উই এন্ড হিয়ার। That's all about parallel chemical reactions. The next part in this advanced chemical kinetics discussion is consecutive reactions. The very term consecutive reactions, আমরা এটা শুনেই বুঝতে পারবো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে একটা রিয়াকশান ঘটে একটা প্রোডাক্ট তৈরি করবে, এবং সেই প্রোডাক্ট কাজ করবে পরের স্টেপের রিয়াক্ট্যান্ট হিসাবে। অর্থাৎ এই যে বিষয়টা আমরা মোটামুটি আমাদের মাল্টি স্টেপ রিয়াকশান আলোচনা করার সময় দেখেছিলাম, যে ফার্স্ট স্টেপে যেটা তৈরি হচ্ছে প্রোডাক্ট হিসাবে, সেটা পরের স্টেপে কাজ করছে অ্যাজ রিয়াক্ট্যান্ট। এবারে এই যে আমরা এই মাঝের যে স্পিসিসটা, দিস ইন্টারমিডিয়েট স্পিসিস আই, এই ইন্টারমিডিয়েট স্পিসিস আই এর বৈশিষ্ট্য হচ্ছে দ্যাট ইট কুড বি a molecule,
it could be a radical, a cation, an anion, or a nascent atom, whatever. So this is an intermediate species. এবার এই ইন্টারমিডিয়েট স্পিসিস থেকে আমরা রিয়াকশান হবে এবং প্রোডাক্ট পাবো। এবারে এই এটা বারবার মনে হতে পারে যে দুটো রিয়াকশান, একটা হচ্ছে এ থেকে আই, একটা হচ্ছে আই থেকে পি। আমরা এই যে একটা রিয়াকশান আছে, একটা গোটা রিয়াকশান না বলে যদি আমি কেউ বলি যে না এরকম সব একসাথে পড়ার কি দরকার আছে কি, একটা এই একটা রিয়াকশান আর একটা হচ্ছে এই একটা রিয়াকশান। মানে আমাদেরকে এই আলোচনাতে ঢুকতে গেলে আমাদের একদম প্রথমে যে বিষয়টা আমাদেরকে ভাবতে হবে, দ্যাট আমরা এই বিষয়টা এই যে পড়ব, একসাথে পড়ব কেন? পয়েন্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে রিয়াকশান, ইট কুড বি ইজিলি এক্সপ্রেসড অ্যাজ টু ডিফারেন্ট রিয়াকশানস অল টুগেদার। একটাতে এ থেকে আই তৈরি হচ্ছে, একটাতে আই থেকে পি তৈরি হচ্ছে। কাজেই যখনই আমি এই কনজিকিউটিভ রিয়াকশান বলে এই দুটো রিয়াকশানকে একসাথে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করছি, দু একটা জিনিস কিন্তু আমার কাছে স্পষ্ট হয়। যেটা স্পষ্ট হচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েট স্পিসিস আই, এই ইন্টারমিডিয়েট স্পিসিস আই এর স্টেবিলিটি এবং স্টেবিলিটির থেকেই একটা অবভিয়াস জিনিস চলে আসবে অ্যাভেইলেবিলিটি। এটা নিয়ে কিন্তু আমার একটা কোথাও যেন সংশয় দেখা দিচ্ছে। এটা বারবার বলছি, শোনো, এটা বারবার তোমরা বুঝতে পারো। ধরো আমাদের অর্গানিক রিয়াকশান ছিল, বেঞ্জিন থেকে টলুইন তৈরি হয়, ইটস আ রিয়াকশান। ভেবে দেখো বারবার, একটা রিয়াকশান ছিল যে কি ছিল আমাদের, একটা দেখো না। তো এই যে এখানে কেন্দ্রতেই ছবি আঁকা ভালো, আমরা যে এটা দেখেছিলাম কি ছিল, বেঞ্জিন থেকে টলুইন তৈরি হয়েছে, ভালো কথা। তো বেঞ্জিন থেকে টলুইন তৈরি হয়েছে, এটা একটা রিয়াকশান। এরপরে যদি আমরা দেখি যে টলুইন থেকে আবার ধরা যাক যে আমরা এই টলুইনটাকে অক্সিডাইজ করছি, ওকে। আমরা অক্সিডেশন কী করে করতে হয় জানি, অ্যাসিড কন্ডিশনে বা অ্যালকালাইন কন্ডিশনে, হোয়াটএভার আমরা করলাম, এইটা করলাম। তো এটা আরেকটা রিয়াকশান। এই যে আমরা বললাম যেখানে যে এটা একটা রিয়াকশান 1, আর এটা আরেকটা রিয়াকশান 2। আমরা এই দুটো রিয়াকশান আমরা দেখলাম, রিয়াকশান 1 দেখলাম, রিয়াকশান 2 দেখলাম, আমাদের সমস্যা নেই কিছু, আমরা দেখে ফেলেছি আমরা এটা। কিন্তু এবারে যেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে বলার বিষয় যে আমরা কিন্তু এই যে এই যে ওই টলুইন, যেমন আমাদের টলুইন একটা আমাদের হচ্ছে যে প্রোডাক্ট, আবার টলুইন হচ্ছে যে আমাদের এখানে রিয়াক্ট্যান্ট। তো আমরা কিন্তু এটাকে কেউ আমরা বলিনি, কিন্তু এটা কিন্তু আমরা কনজিকিউটিভ রিয়াকশান বলে পড়িনি। যদি আমাদের খেয়াল থাকে যে আমরা এই বিষয়টাকে কিন্তু কনজিকিউটিভ রিয়াকশান বলে ডিল করিনি। কেন করিনি উত্তর খুঁজতে গিয়ে, যেটা বারবার বলা যে এই ইন্টারমিডিয়েট স্পিসিস আই এর সম্বন্ধে তাহলে আমার মনে কিছু সংশয় দেখা দিয়েছিল বলেছি। এবার যেটা তাহলে আমরা
স্পষ্টভাবে বলে ফেলি যে এই ইন্টারমিডিয়েট স্পিসিস আই এটা এমনিতে কনিকালে বিকারে বোতলে স্টোর করে রাখার জিনিস না। বোঝা গেল? মানে somehow the stability and availability of the intermediate species I is in doubt. এমনিতে আমি আইটা আলাদা করে পাবো ইন্টারমিডিয়েট স্পিসিসটা, এইরকম ভরসা আমার বিশেষ নেই। এইরকম ভরসা আমার বিশেষ নেই। তাহলে আমাকে আই যদি পেতে হয়, আমাকে এ থেকেই স্টার্ট করতে হবে। এ থেকে প্রথমে আমার ফার্স্ট স্টেপ রিয়াকশান যেটা আমি দেখেছি, আমার হচ্ছে এখানে হচ্ছে যে K1 হচ্ছে যে রেট কনস্ট্যান্ট, পরেরটার জন্য K2। তাহলে প্রথমে আই তৈরি হবে এবং আই থেকে আমি ফাইনাল প্রোডাক্ট পিতে চলে যাব। দুটোকে আলাদা করে দেখার কিন্তু অবকাশ খুব একটা নেই। মানে র্যান্ডাম যে কোনো জায়গাতে দুটো রিয়াকশান, মানে এমন আমাদের প্রচুর কেমিক্যাল রিয়াকশান আছে, তাতে এমন একটা ধরা যাক, মানে আমি বলতে চাইছি যে কোনো একটা কম্পাউন্ডের সিনথেসিস একটা রিয়াকশান আর তার একটা বিক্রিয়া, এগুলোকে সবসময় আমি জুড়ে দিয়ে হচ্ছে যে বলবো এই দেখো কনজিকিউটিভ রিয়াকশান, এই কিন্তু গল্পটা কিন্তু এরকম নয়। মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করেছি, তারপরে ধরা যাক অ্যালকিনটাকে আমি হচ্ছে হাইড্রেশন করে অ্যালকোহল বানিয়েছি, এবার আমি সবসময় এটাকে দুটোকে জুড়ে দেবো, ওই একটা হচ্ছে সিনথেসিস প্রোটোকল আর একটা রিয়াকশান জুড়ে দিয়ে, তা নয়। এনিওয়ে, যেখানে ঢুকি আমরা জায়গায় ঢুকি, তাহলে একদম প্রথমে হচ্ছে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট এ, এইটা। রেট অফ চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েট। রিয়াক্ট্যান্টের কি গল্প? রিয়াক্ট্যান্ট শুধু চলে যায়। প্রোডাক্টের কি গল্প হলো? প্রোডাক্ট শুধু তৈরি হয়। ইন্টারমিডিয়েটের যেটা গল্প, ইন্টারমিডিয়েটের দুরকমই আছে। মানে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে ইন্টারমিডিয়েট তৈরি হয় আর সেকেন্ড স্টেপে ইন্টারমিডিয়েট খরচা হয়। তাহলে চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েট হলো এইটা। ফার্স্টেরটা পজিটিভ কারণ এখানে ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, পরেরটা নেগেটিভ কারণ এখানে ইন্টারমিডিয়েট কনজিউম হয়েছে। এনিওয়ে, আমরা একদম প্রথমে যেটুকু দেখতে পাচ্ছি যে এই যে রিয়াকশানটা আমরা দেখেছিলাম, এই রিয়াকশানটা, এই ডিএডিটির কাজটা আমরা একদম প্রথমেই মিটিয়ে নিয়েছি। ডিএডিটির কাজটা মিটিয়ে নিয়েছি, যে কনসেন্ট্রেশন অফ এ আমরা জানতে পেরে গেছি। এবার যেটা আমাদের করতে হবে হচ্ছে, উই আর গোয়িং টু সলভ দ্য কনসেন্ট্রেশন অফ স্পিসিস আই। স্পিসিস আই কীরকম করে হয় এটা নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা করার জায়গা তৈরি হচ্ছে দুটোভাবে। কারণ এর মধ্যে কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা, যে একটা কিন্তু খরচা হয়ে যাওয়ার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। কনসেন্ট্রেশন অফ স্পিসিস আই যখন বলছি, কনসেন্ট্রেশন অফ স্পিসিস আইতে কিন্তু একটা খরচা হয়ে যাওয়ার কিন্তু জায়গাও তৈরি হয়েছে। এই যে একসাথে দুরকম থাকবে, মানে একদিকে যেমন তৈরিও হচ্ছে, অন্যদিকে আবার কি হচ্ছে, অন্যদিকে কিন্তু আবার খরচাও হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে যে আমাদের যখন হচ্ছে যে ফাইনালি যখন আমরা পি এর জন্য সলভ করব, তখন কি হচ্ছে, তখন আমরা আই এর যে ভ্যালুটা বার করেছি, কনসেন্ট্রেশন অফ আই এর যে ভ্যালুটা বার করেছি, আমরা সেই ভ্যালুটা ওখানে নিয়ে গিয়ে বসাবো। এইভাবে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আমাকে এই জিনিসগুলো হচ্ছে যে করতে হবে।
এটা প্রচণ্ড কঠিন বিষয় কিছু না, কিন্তু আমাদেরকে কেয়ারফুলি হচ্ছে যে এর ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা হওয়ার, কেয়ারফুলি এর ম্যাথমেটিক্যাল অপারেশনটা কিন্তু আমাকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা চাপে পড়ে যাব। যে ঘটনাটা আমাদের এখানে যে আমরা ছবি একটা এঁকেছি হচ্ছে যে এই যে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, ফাইন, আমি পেয়ে গেছি। এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। এই একটা ব্লু লাইন, যেটা এই ব্লু লাইনটা কি ইন্ডিকেট করছে? ব্লু লাইনটা ইন্ডিকেট করছে হচ্ছে ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে একদম প্রথমে যখন আমার বিক্রিয়াটা শুরু হলো, ইন্টারমিডিয়েট আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো, এবং তখন কি হচ্ছে, ইন্টারমিডিয়েটটা তৈরিও হচ্ছে আর খরচাও হচ্ছে, আস্তে আস্তে আলটিমেটলি বাড়ছে। এবার যখন আমার রিয়াক্ট্যান্টটা শেষ হয়ে গেছে, তখন কি হয়েছে? তখন হচ্ছে যে ইন্টারমিডিয়েটটা কিন্তু আর তৈরি হচ্ছে না, শুধু কনজিউম হচ্ছে। তবে দিস ইজ কোয়াইট অবভিয়াস যে আমরা যে এই ছবিটা এঁকেছি, এবং অফকোর্স আমাদের এই যে ফাইনাল যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেটার রেট হচ্ছে যে একদম গোড়া থেকে লাস্ট অবধি শুধুই বেড়েছে। ভালো কথা। এবার আমাদের যে বিষয়গুলো মনে রাখার বিষয়, ব্যাপারটা যে এই যে আমরা বলেছি যে এই যে ইন্টারমিডিয়েট, একদম প্রথমে বললাম যে ইন্টারমিডিয়েট একটু একটু করে তৈরি হলো, মানে কনসেন্ট্রেশন একটু করে বাড়লো, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন বাড়লো, এই কথাটা আমি বলছি কোন ভিত্তিতে? ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন বাড়লো এই কথাটা বলতে পারছি আমি শুধুমাত্র এই ভরসার জায়গা থেকে দাঁড়িয়ে, যে তার মানে নিশ্চয়ই বুঝতে পারছি আমি যে ইন্টারমিডিয়েটটা একদম প্রথম দিকে যে রেটে তৈরি হচ্ছিল সেই রেটে খরচা হচ্ছিল না। একদম ভালো কথা, যে ইন্টারমিডিয়েটটা যেই রেটে তৈরি হচ্ছিল সেই রেটে খরচা হচ্ছিল না। এর মানে কিন্তু কখনো এটা বোঝায় না যে আমার ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার রেট কনস্ট্যান্ট বেশি, তা নয়। একদম প্রথমে তো ইন্টারমিডিয়েট মলিকুল নেই একটাও, শুধু আছে হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল এ। একদম প্রথমে তো খালি স্টার্টিং মেটেরিয়ালই আছে। এবার স্টার্টিং মেটেরিয়াল যেহেতু আছে, তখন সেটা অনেকটা আছে, কাজে K1-এর ভ্যালু যেমনই হোক না কেন, একদম প্রথমে হচ্ছে ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার যে রেট আর ইন্টারমিডিয়েট খরচা হওয়ার যে রেট, ইন্টারমিডিয়েট খরচা হওয়ার রেটটা কম, তৈরি হওয়ার রেট নিশ্চয়ই বেশি, যেমনই হোক বেশি। কাজেই একটা লেভেল অবধি আমার ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন বাড়বে, তারপরে ফল করবে। এবার কতটা অবধি বাড়বে সেটা ডিপেন্ড করছে যে আমার K2 যদি খুব ফাস্ট হয় তাহলে হয়তো প্রথমে একটুখানি বাড়বে, তারপরে কমতে শুরু করবে। সেটা দেখতে হবে, ডিপেন্ডিং আপন দ্য রিলেটিভ ম্যাগনিটিউড অফ K1 অ্যান্ড K2 আমরা এটা বিচার করব। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ দ্য প্রোডাক্ট কনসেন্ট্রেশন। এই যে এই ছবিটা যেটা আমরা এঁকেছি, এই ছবিতে একটা যেটা হয়েছে যে আমরা মোটামুটি একটা রিয়াকশান যেখানে K1 ইকুয়ালস টু K2, হ্যাঁ, এই যে জায়গাটা, এই যে আমরা যদি এরকম একটা এখানে একটা যদি দিস ওয়ান, আমরা যদি এরকম একটা এই স্ট্রেট লাইন একটা কোথাও থাকে, যে স্ট্রেট লাইন হচ্ছে কি খুঁজে বার করবে, যে কখন ইন্টারমিডিয়েট আই এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়েছে।
সেটাকে বলছে টিম্যাক্স। এবারে এই যে আমরা আগের যে গল্পটাতে ছিলাম যে ইথিলিন অক্সাইড তৈরি হয়েছিল, ঠিক আছে? এই যে এটা থেকে এই প্রোডাক্টটা এসেছিল C2H4O, ইথিলিন অক্সাইড। আবার ইথিলিন থেকে কমপ্লিট অক্সিডেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হয়েছিল। আমরা জানি এটা, যে যদি আমরা ইথিলিন অক্সাইডকে নিয়ে অক্সিডাইজ করতে বসি তাহলেও গিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড জলেই পৌঁছে যাওয়া যাবে। কিন্তু অনেক সময়ই আমরা ইন্টারমিডিয়েটটাকেই খুঁজে বার করার চেষ্টা করি। যদি রিয়াকশানটাকে মাঝপথে থামিয়ে দেওয়া যায় ইন্টারমিডিয়েট স্টেজে, এটা আমাদের টার্গেট থাকে। আমরা এই রকমেরই একটা এক্সাম্পল, যদি তোমাদের খেয়াল পড়ে, আমরা দেখেছিলাম ইন কেস অফ রিডাকশান অফ অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, বাট আমরা রিয়াকশানটাকে থামিয়ে দিয়েছিলাম অ্যালকিন স্টেজে বাই ইউজিং লিনলাস ক্যাটালিস্ট। অর্থাৎ আমরা K1টাকে খুব ফাস্ট করে দিয়ে, K1টাকে বাড়িয়ে দিয়ে K2টাকে খুব কমিয়ে দিয়েছিলাম, যাতে প্রচুর পরিমাণে আই তৈরি হয়ে যায় এবং তখন আমরা রিয়াকশানটাকে থামিয়ে দিতে পারি। আইতেই ব্যাপারটা থেমে গেল। এবার দুরকম গল্প থাকে। এক হচ্ছে যে যদি এই K2টা K1-এর চাইতে অনেকটা বড় হয়, যদি K2টা K1-এর চাইতে অনেকটা বড় হয়, অনেকটা বড় হওয়া মানেই যেটা ঘটবে যে এই K1টা, যেটা এই K1-এর ভ্যালুটা, এই K1টাকে আমরা অলমোস্ট জিরো ধরে উড়িয়ে দেবো, অলমোস্ট জিরো, ঠিক আছে? এবং তাহলে কি হচ্ছে, একদিকে হচ্ছে K1টা অত্যন্ত ছোট, আবার হচ্ছে K2টা অত্যন্ত বড়। তাহলে K1টা অত্যন্ত ছোট এবং K2টা অত্যন্ত বড় যদি হয়, তাহলে K1 e টু দি পাওয়ার মাইনাস K2t এই টার্মটাকে একদম উড়িয়ে দিলেই চলে। তাই করেছি, একদম উড়িয়ে দিয়েছি, একদম উড়িয়ে দিয়েছি, একদম উড়িয়ে দিয়ে আমরা এইখানে এসে পৌঁছে গেছি। এবং তখন হচ্ছে আমার রিয়াকশানের যে ফাইনাল প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা দাঁড়িয়ে গেছে অনেকটা এরকম। তাহলে আমাদেরকে এটা রিয়াকশানটাকে মোটামুটি আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্স বলে দিলে চলে যাচ্ছে। মানে আমরা যেটা বলতে চাইছি, যে গল্পটা ভালো করে বোঝো, K2টা হচ্ছে যে K1-এর চাইতে অনেক অনেক বড়, অনেক অনেক বড়। মানে এই যে সেকেন্ড স্টেপ অফ দ্য রিয়াকশান, দ্য সেকেন্ড স্টেপ অফ দ্য রিয়াকশান ইজ মাচ মাচ ফাস্টার অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য ফার্স্ট ওয়ান। আমরা জানি যে টু স্টেপ প্রসেসের ক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপ কোনটা হয় সেটা আমরা জানি, আমাদের নতুন করে হচ্ছে বলার কিছু অবকাশ থাকে না। আমরা জানি যে ওই রেট ডিটারমিনিং স্টেপ, সেই রেট ডিটারমিনিং স্টেপটা হচ্ছে কি, সেই রেট ডিটারমিনিং স্টেপটা হচ্ছে আমাদের যেটা স্লোয়েস্ট স্টেপ সেইটা। অর্থাৎ এখানে দাঁড়িয়ে যখন হচ্ছে K2টা K1-এর চাইতে অনেক বড়, তখন রিয়াকশানটা ফার্স্ট অর্ডারই ফলো করে। এ কারণ কি, কারণ তখন হচ্ছে যেহেতু প্রথম স্টেপটাই পুরোপুরি কথাটা বলে দেয়, কোন রেটে হচ্ছে ইন্টারমিডিয়েট তৈরি হবে সেটাই হচ্ছে আমার রিয়াকশানের রেট। কারণ ইন্টারমিডিয়েট যা তৈরি হবে সে সঙ্গে সঙ্গে প্রোডাক্টে চলে যাবে, কাজে ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার রেট যেটা, সেটাই হচ্ছে আমার আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হওয়ার রেট। দিস ইজ all about consecutive reactions. The discussion on advanced chemical kinetics continues.
এবং আমরা এখানে এসে পৌঁছেছি যেখানে সেটা একটা কনজিকিউটিভ রিয়াকশানস, বাট এই কনজিকিউটিভ রিয়াকশানের যে প্রথম স্টেপটা সেটা ইকুইলিব্রিয়াম। এই বিষয়টা আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। আমরা আলোচনা আগে করেছি কনজিকিউটিভ রিয়াকশান কেমন হয়, আমরা আলোচনা একমাত্র করলাম, দেখলাম, জানলাম ফাইনাল প্রোডাক্টের কনসেন্ট্রেশন এবং তার সাথে হচ্ছে যে ইনিশিয়াল রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, বিষয়টা আমাদের মাথার মধ্যে এসেছে। ফাইন, আমরা এই জায়গাটা একটু অন্যরকম আমরা এখানে ফার্স্ট স্টেপটা যেটা আছে সেখানে একটা ইকুইলিব্রিয়াম আছে, ও এটা বারবার বলার বিষয় যে এই স্টাডিটা, এই যে কনজিকিউটিভ রিয়াকশানস উইথ অ্যান ইকুইলিব্রিয়াম, এই স্টাডিটা কেন গুরুত্বপূর্ণ। আমরা যখন হচ্ছে যে কোনো বায়োলজিক্যাল সিস্টেম নিয়ে কাজ করতে যাই, বায়োলজিক্যাল সিস্টেমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য এফেক্ট অফ এনজাইম অন দ্য biological physiological reactions which are taking place inside the body। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে সেগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হচ্ছে এনজাইম বা উৎসেচক। এবার খুব কঠিন বায়োলজির বিষয় না, কিন্তু আমরা যদি একটু মাথায় রাখি কি ঘটনাটা ঘটে, আমাদের একটা সাবস্ট্রেট থাকে, তার নাম দিয়েছি এস। সাবস্ট্রেটের সঙ্গে কি হয়, সাবস্ট্রেটের সঙ্গে একটা এনজাইম যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে, যুক্ত হয়ে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে কিন্তু একটা রিভার্সিবল পদ্ধতি, যেটাতে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। এবারে যেটা হয় যে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা থেকে আমরা যদি হচ্ছে যে এর পরের স্টেপটা মাথায় রাখি, এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা থেকে আমার প্রোডাক্ট আমি পাবো, এবং অফকোর্স আমার এনজাইমটাও এখানে ভেঙে বেরিয়ে যাবে। এই যদি হচ্ছে আমরা খেয়াল রাখি, আমাদের মোটামুটি হচ্ছে যে একদম হচ্ছে যে স্কিম্যাটিক্যালি এনজাইম সাবস্ট্রেট কীভাবে রিয়াকশান করে সে সম্বন্ধে একটা প্রিমিটিভ ধারণা আমরা পেলাম, হ্যাঁ একদম প্রিমিটিভই পেলাম। তো এই বিষয়টাতে আমরা তাহলে এই রিয়াকশানটা ওই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা ঘটনাটা কি ঘটছে, এ একটা আমাদের হচ্ছে রিয়াক্ট্যান্ট স্টার্টিং মেটেরিয়াল, সেখান থেকে তৈরি হয়েছে আই ইন্টারমিডিয়েট, সেখান থেকে পি প্রোডাক্ট, ভালো কথা। এবার প্রথম স্টেপটা হচ্ছে রিভার্সিবল, ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট হচ্ছে K-1। এবার এই K1 K-1 এটা কে কতটা ছোট, কে কতটা বড়, কে কতটা কম, কে কতটা বেশি, এ নিয়ে আলোচনা ঢুকবো, কিন্তু এটা ঘটনা যে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। তো আমরা একদম প্রথমে যেটা করি যে আমরা তিনটে ইকুয়েশন তৈরি করি। একটা হচ্ছে ফর দ্য স্টার্টিং মেটেরিয়াল এ, একটা হচ্ছে ফর দ্য ইন্টারমিডিয়েট আই, আর একটা হচ্ছে ফর দ্য প্রোডাক্ট পি। কেমন ইকুয়েশনগুলো, প্রথমে দেখছি ডিএডিটি, এটা হচ্ছে -K1 এ, অর্থাৎ এদিকে যখন যাচ্ছে ফরওয়ার্ডে স্টার্টিং মেটেরিয়াল খরচা হচ্ছে, আর একটা হচ্ছে +K-1 আই, অর্থাৎ যখন হচ্ছে যে
আই থেকে আবার ব্যাকওয়ার্ডে ফিরে যাচ্ছে, তখন হচ্ছে এ তৈরি হচ্ছে। তাহলে এ খরচা হওয়ার একটা উপায়, তৈরি হওয়ার একটা উপায় জানা গেল। এরপরে হচ্ছে আই, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার একটা উপায়, খরচা হতে পারে দুভাবে। এক হচ্ছে ব্যাকওয়ার্ডে ফিরে যেতে পারে স্টার্টিং মেটেরিয়ালে, অথবা সামনের দিকে এগোতে পারে প্রোডাক্টে। এটা হচ্ছে যেটা কিনা হচ্ছে আমার প্রোডাক্টের রেট অফ ফরমেশন। এবার এর আমরা হিসাব করেছি, হিসাব করে সে খুব কঠিন জটিল হিসাব করে গেছি একটা কঠিন জায়গাতে এসে আমরা পৌঁছতে পেরেছি। খুব বড় হিসাব, এত জটিল হিসাব, দিনের শেষে আমরা যেটা দেখতে পেয়েছি যে এত কঠিন জটিল হিসাব করতে গেলে আমাদের হচ্ছে যে ওই মানে কি বলবো, কেমিস্ট্রি ছেড়ে দিয়ে শুধু অঙ্কই মন দিয়ে দিতে হবে। এত কঠিন হচ্ছে অঙ্ক আমরা করব না। এত কঠিন অঙ্ক বাদ দিয়ে আমরা যেটা হচ্ছে করব যে আমরা এর মধ্যে কিছু অ্যাপ্রক্সিমেশন আনার চেষ্টা করব, অর্থাৎ যেটা হচ্ছে পরিষ্কার কথা যে আমরা যারা অঙ্ক করি, একটু আধটু অঙ্ক করি আর কি, কেমিস্ট্রির লোক তো আমরা খুব অঙ্ক করি না, একটু আধটু অঙ্ক করি যারা, তারা জানি যে আমার আননোন এখানে কটা। আননোন হচ্ছে এই যেটা হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, এই একটা আননোন, এই একটা আননোন হচ্ছে এ, একটা আননোন হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা আননোন হচ্ছে প্রোডাক্ট। এই তিনটে আননোন, তিনটে আননোন বার করার জন্য আমার হাতে ইকুয়েশন আছে তিনখানা। তাহলে তিনটে আননোনের জন্য আমার হাতে তিনটে ইকুয়েশন আছে। এবারে যদি আরো একটা এক্সট্রা কোনো ইকুয়েশন পাওয়া যায় তাহলে আমাদের কিছু সুবিধা হতে পারে। যদি আরো কিছু এক্সট্রা ইকুয়েশন পাওয়া যায়, কারণ আমাদের এই প্রত্যেকটার জন্যই আমাদের যে পরিশ্রমটা করতে হবে সেটা কমবে যদি আমাদের কাছে এক্সট্রা কোনো কিছু রিলেশন থাকে। মানে আমাদের এর মধ্যে এই জিনিসগুলোর কোনো একটা যদি ভ্যালু আমরা কিছু অ্যাজিউম করে নিতে পারি। অফকোর্স এই অ্যাজামশনটা নিঃসন্দেহেই on the basis of the informations available about the relative value of these constants। এই যে আমাদের তিনটে রেট কনস্ট্যান্ট, এই তিনটে রেট কনস্ট্যান্ট, একটা k1, একটা k-1 আর একটা হচ্ছে k2, এই তিনটে রেট কনস্ট্যান্টের রিলেটিভ ভ্যালু, যে কোনটা কার চাইতে বড়, এবার বড় মানে কতটা বড়, অনেকটা বড়, প্রায় কাছাকাছি, এরকম নানা রকম আমরা অ্যাজামশান করতে পারি। তবে সেই অ্যাজামশানগুলো কিন্তু অফকোর্স তথ্যের ভিত্তিতে। যদি কোথাও একটা ইনফরমেশান থাকে যে কোনো একটা এরকম কনজিকিউটিভ রিয়াকশান উইথ দ্য ইকুইলিব্রিটিং ফার্স্ট স্টেপ, সেখানে যদি আমাদের তথ্য থাকে যে একটা ইকুয়েশনের রেট মানে কনস্ট্যান্ট অনেক বেশি, তাহলে সেটাকে অন্য যেটার সাথে আমরা প্রায় সমান ধরে নিয়ে অ্যাজামশন করতে গেলে সেটা কিন্তু আমাদের ভুল হবে। বাট টিল আমাদের কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হয়। দিনের শেষে আমাদের খেয়াল পড়বে যে আইডিয়াল গ্যাস ল একটা ল ছিল, যে লতে হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে যে সব মানে কি বলবো, প্রায় অবিশ্বাস্য কিছু অ্যাজামশনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে, কিন্তু সেই পিভি ইকুয়ালস টু এনআরটির উপর ভিত্তি করে আমরা লাইন দিয়ে পর অঙ্ক করে গেছি। ভ্যান্ডারওয়ালসের সূত্র এসছে বটে, কিন্তু ভ্যান্ডারওয়ালসের সূত্র আবিষ্কার হওয়ার পরেও কিন্তু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি ওয়াজ নট ড্রপড, চলেছে। কাজেই কিছু অ্যাপ্রক্সিমেশন থাকবে। অ্যাজ লং অ্যাজ উই আর ডুইং ক্যালকুলেশন ফর আওয়ার রেগুলার ল্যাবরেটরি ওয়ার্কস, আমাদের
চলে যাবে ওই একটু আধটু এরারের মধ্যে থেকে। আমরা অ্যাপ্রক্সিমেশন করব এই বিষয়টাকে সহজ সুবিধা করে নেওয়ার জন্য। এগিয়ে পড়ি আমরা। এখানে আমরা ওই আগের মতোই গল্পটা বলেছি যে আমাদের হচ্ছে যে এই তিনটে রেট কনস্ট্যান্ট, এ থেকে আই, আবার আই থেকে কে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুদিকে যাওয়া আসা করছে এবং ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হয়। ভালো কথা। তো আমরা ইকুয়েশনগুলো আমরা জানি, আমরা আগে দেখে নিয়েছি। একটা ফর ডিএডিটি, ডিআইডিটি, ডিপিডিটি। এবার এগুলো সলভ করা যাবে, বারবার বলছি যাবে। প্রচুর যারা অঙ্ক টঙ্ক জানেন তারা হচ্ছে যে করে দেবেন, সমস্যার কিছু নেই। তো কিন্তু দ্য ম্যাথমেটিক্স উইল শিওরলি বিকাম কমপ্লিকেটেড। কাজেই আমরা ওদিকটাতে যেতে চাইব না। আমরা একটা স্পেসিফিক কেস দেখছি যেটা আমরা k2 প্লাস k মাইনাস 1 মাচ মাচ গ্রেটার দেন k1। তার মানে আমার এই অ্যাজাম্পশনটা নেওয়ার জন্য আমার দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটলেই চলবে। দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটলেই চলবে। যদি আমার এই অ্যাজাম্পশনটা করার জন্য এই যে k2 একটা জিনিস আছে, যদি k2 যদি লার্জ হয়, শুধু লার্জ বললে কেমন কেমন লাগছে, ভেরি লার্জ হয়, ভালো কথা। k2 যদি ভেরি লার্জ হয়, k2 ভেরি লার্জ হওয়া মানে ওই ইকুইলিব্রিয়ামে যাই থাক না কেন, ইন্টারমিডিয়েটটা যেই তৈরি হলো সঙ্গে সঙ্গে ও প্রোডাক্ট তৈরি করতে চলে যাবে। আমার রিয়াকশন মিডিয়ামের মধ্যে খুব বেশি ইন্টারমিডিয়েট পড়ে থাকবে না। এটা হচ্ছে আমার একদম গোড়ার অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন না, যদি এটা হয় আর কি। নিশ্চয়ই যদি আমি দেখি যে ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট হওয়ার রেটটা খুব স্লো, সেখানে এই অ্যাপ্রক্সিমেশন করতে গেলে তো আমার চলবে না। কিন্তু আমরা জেনারেলি দেখেছি অনেক ক্ষেত্রেই যে যেই স্টেপগুলো ইকুইলিব্রেটিং নয় তারা ইউজুয়ালি ফাস্ট হয়। কি বললাম কথাটা? যেই রিয়াকশনের স্টেপগুলো ইকুইলিব্রেটিং নয় তারা ইউজুয়ালি ফাস্ট হয়। ইকুইলিব্রেটিং না হওয়ার অর্থই হচ্ছে যে রিয়াকশানটা সামনের দিকে যাওয়ার যে, এই দেখো এই যে আমি বলছি, আমরা কথাটা এখানে একটু বলতে গিয়েই তো বলতে লাগে যে এই যে এই ফার্স্টের স্টেপটা আমরা বললাম এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার এই স্টেপটা কিন্তু আমরা বললাম না এটা ইকুইলিব্রিয়াম না, শুধু সামনের দিকে। এই যে বললাম কথাটার মানেটা বুঝতে হবে। আমরা এটা বারবার বলেছি যে ইচ অ্যান্ড এভরি রিয়াকশান ইজ থিওরিটিক্যালি রিভার্সিবল। কিন্তু আমরা সমস্ত রিয়াকশনকে জেনারেলি রিভার্সিবল দিয়ে বলি না। কাকে বলি আর কাকে বলি না পরিষ্কার বুঝে নিতে হবে। যে আমরা যখন কাউকে একটা রিভার্সিবল বলছি তার মানে বুঝতে হবে যে তার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান রেট বা রেট কনস্ট্যান্ট যাই বলি না কেন, এই দুটো ভ্যালুর মধ্যে একটা কাছাকাছি থাকার ব্যাপার আছে। মানে আমার বাঁদিকে 1% পড়ে আছে, ডান দিকে 99% চলে গেছে, হয়তো 99% গিয়ে আর যাচ্ছে না। তো এই পরিস্থিতিগুলোকে আমরা সাধারণত ইকুইলিব্রিয়াম বলে ধরবো না, বা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে আমরা যখন ইকুইলিব্রিয়াম পড়বো দেখবো যে আমরা খুব একটা এটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকছে না। এখানে এই সেকেন্ড স্টেপ যেটা কনজিকিউটিভ রিয়াকশনের মধ্যে, এটাকে আমরা রিভার্সিবল দিইনি।
এবার কেন দিইনি বলতে গেলে পরিষ্কার কথাটাই হচ্ছে যে তার মানে বোঝা যাচ্ছে যে ফরওয়ার্ড যে রিয়াকশানটা, অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার যে রিয়াকশানটা, দ্যাট রিয়াকশান ইজ ফাস্ট এনাফ অ্যাজ কম্পেয়ার টু দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশান। সেই কারণেই আমরা ওই রিয়াকশানটাকে আমরা হচ্ছে আর ওটাকে রিভার্সিবল বলেই ওটাকে আর উল্লেখ করিনি। এই ঘটনাটা ঘটেছে, আমরা ওটাকে রিভার্সিবল বলে আর ওটাকে উল্লেখই করিনি। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি যে এটা সামনের দিকে শুধুমাত্র যাচ্ছে। এবার তার মানে বোঝা যাচ্ছে যে কেটুর ভ্যালু কিন্তু রিজনেবলি হাই, কেটুর ভ্যালু কিন্তু রিজনেবলি হাই। এবারে সেটা যদি অনেকটা বড় হয়, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে2 প্লাস K-1, অর্থাৎ এই K-1টাও যদি একটু হয়, মানে পরিষ্কার কথা হচ্ছে যে স্টার্টিং মেটেরিয়াল থেকে রিয়াক্ট্যান্ট যে ইন্টারমিডিয়েটে যাবে, এই ইন্টারমিডিয়েটে যাওয়ার গল্পটা খুব একটা স্মুথ না। K-1টা বড় মানেটা কি, মানে K1 হচ্ছে স্টার্টিং থেকে ইন্টারমিডিয়েট যাওয়ার জন্য, আর K-1টা হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে স্টার্টিং মেটেরিয়ালে ব্যাক করার জন্য। এবার আমি যেই দাঁড়িয়ে বলে দিচ্ছি যে K-1 বড় মানেটা কি, K-1 বড় মানে ইন্টারমিডিয়েটে যাওয়ার আগ্রহ কম, ফেরত চলে আসার আগ্রহ বেশি। আবার ওদিকে K2টা বড় মানে ইন্টারমিডিয়েট যে একটুখানি তৈরি হলো সঙ্গে সঙ্গে সেটা আবার চলে যাচ্ছে প্রোডাক্টের দিকে। ঠিক আছে, তাহলে যেটা বোঝা গেল যে দিনের শেষে হচ্ছে রেট অফ কনজামশন অফ আই ইজ মাচ ফাস্টার দ্যান দ্য রেট অফ প্রোডাকশন অফ আই। এই হচ্ছে বিষয়টা। এখানে হচ্ছে এই গল্পটা, এটা হচ্ছে রেট অফ এই যে রেট অফ প্রোডাকশন অফ আই। আর এইটা যেটা, এটা হচ্ছে রেট অফ কনজামশন অফ আই। এবার এই K-1 আর K2 এরা বড়, এরা বড় মানেটা কি, এরা বড় মানেই হলো গিয়ে যে আইটা তৈরি হচ্ছে অল্প কিন্তু খরচা হয়ে যাচ্ছে বেশি। এবার আমরা যেটা বুঝতে পারলাম যে যেহেতু হচ্ছে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে কম, খরচা হচ্ছে বেশি, তাহলে at any time of the reaction আমরা দেখতে পাবো কি যে ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশনটা খুবই কম, ভেরি স্মল। ঠিক আছে, এবং ওটা এতটাই স্মল, দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েট ইন দ্য রিয়াকশান, যে তার চেঞ্জ নিয়ে ভাবা মানেই হচ্ছে সময় নষ্ট করা। এই জায়গাতে যাচ্ছে, মানে এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেশনটা করি। আরেকবার বলি, যেটা বারবার এটা বোঝা দরকার, আরেকবার বলি যে আমরা যেটা দেখলাম এখানে K2 ভেরি লার্জ। ঠিক আছে, K2 হচ্ছে ভেরি লার্জ, আর হচ্ছে যেটা আমার K-1, K-1 কতটা লার্জ আমি সেদিকে খুব একটা যেতে চাইছি না, কিন্তু এটা মোটামুটি বোঝা গেছে যে লার্জার দেন K1, এটা হচ্ছে বড় কথা। অর্থাৎ এ থেকে আই তৈরি হওয়া, ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার চাইতে ফিরে যাওয়ার প্রবণতা বেশি, আর ওদিকে যেটুকু তৈরি হয়েছে তার আবার প্রোডাক্টে চলে যাওয়ার প্রবণতা বেশি, কারণ K2 লার্জ। এই দুটো হচ্ছে আমার মাথায় রাখার বিষয়। ঠিক আছে, যে K2 লার্জ অর্থাৎ আই যেটুকু তৈরি হবে পিতে চলে যাবে, আবার তৈরি হতেও বিশেষ চাইবে না। অর্থাৎ at a time of the reaction the concentration of intermediate is very small, এবং যার কনসেন্ট্রেশন হচ্ছে যে থ্রু আউট দ্য রিয়াকশান ভেরি স্মল, তার চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ভেবে আমরা সময় নষ্ট করব না, ওটা পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপার না। এইখানে আমরা পৌঁছে গেলাম। এইটা হচ্ছে আমাদের
এইখানের মূল যেটাকে আমরা বলছি অ্যাপ্রক্সিমেশন, এটাকে আমরা কি বলছি, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন মানে আমরা যে আগে ওই সমস্ত গ্রাফ টাফগুলো এঁকেছিলাম, দেখো বারবার এই যে আমরা গ্রাফ এঁকেছিলাম আগে, এই যে গ্রাফ এঁকেছিলাম ইন্টারমিডিয়েটের, তাহলে এই ইন্টারমিডিয়েটের এরকম গ্রাফটা আঁকা যাবে না। ইন্টারমিডিয়েট গ্রাফ আঁকতে গেলে তাহলে হচ্ছে যে আমাদেরকে এই একদম হচ্ছে যে ইন্টারমিডিয়েট গ্রাফ আঁকতে গেলে আমাদের এইরকম ইন্টারমিডিয়েট গ্রাফ আঁকতে হবে, এইরকম, ঠিক আছে, ভেরি স্মল, একদম এইখান থেকে শুরু করে ভেরি স্মল, এই হচ্ছে আমার গ্রাফ চলবে, ইন্টারমিডিয়েট গ্রাফ। তবে গিয়ে কিন্তু আমরা বলতে পারবো এই যে আমাদের অ্যাপ্রক্সিমেশন করেছি সেগুলো কাজ দিচ্ছে, ঠিক আছে। মানে যেটা নিজে থ্রু আউট দ্য রিয়াকশান যেটা স্মল, সেটার হচ্ছে চেঞ্জ নিয়ে ভাবতে গিয়ে আর লাভ নেই। এবার তাহলে আমাদের ইকুয়েশন 22টাকে আমরা গুছিয়ে লিখবো এবার, কারণ আমরা বলে দিয়েছি ওটা 0 হয়। তাহলে k1a, তারপরে হচ্ছে কি মাইনাস k-1 ISS, SS stands for steady state, minus KYSS equals to 0. This is important, equals to 0, ঠিক আছে। এটা হচ্ছে স্টেডি স্টেট, এই ISS যেটা, দিস ইজ দ্য স্টেডি স্টেট কনসেন্ট্রেশন। স্টেডি স্টেট কনসেন্ট্রেশন তার মানে একটা জিনিস কিন্তু বুঝে রাখার দরকার আছে, আই রিপিট, এই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনে পৌঁছানোর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ একদম গোড়াতে তো আমার খালি স্টার্টিং মেটেরিয়ালই আছে, ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না, কাজেই তখন ব্যাকওয়ার্ড ভাবা যাবে না। জাস্ট একটু পরে আমরা দেখতে পাবো যে এটা আমরা স্টেডি স্টেটে পৌঁছে গেছি। এবার এই স্টেডি স্টেটটা নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? এই জাস্ট ইকুয়েশন যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম ইকুয়েশন নাম্বার 25 থেকে আমরা জাস্ট যোগ বিয়োগ করলাম ইকুয়াল টু 0 ধরে পেয়ে গেছি দিস ইজ দ্য স্টেডি স্টেট কনসেন্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট। এবার তাহলে আমরা রেট ইকুয়েশন ফর দ্য স্পিসিস এ যখন লিখতে বসবো তখন আমরা এই জিনিসটা এভাবে পেয়ে গেছি, এই যে মাইনাস k1a প্লাস k-1 i, এটা আমরা পেয়ে গেছি। এবার এই i এর জায়গাতে আমরা ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে কি হবে, মাইনাস k1a এটা রইল, আর k-1 পরে ISS এর জায়গাতে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি গোটাটা। এবার গোটাটা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে dAdt ইকুয়ালস টু দিস ওয়ান। এই এত বড়টা দেখে ভয় পেয়ে যাওয়ার কিন্তু কিছু নেই, এটা তো একটা কনস্ট্যান্ট আলটিমেটলি। তাহলে dAdt ইকুয়ালস টু মাইনাস কে, একটা বড় কে বা কে প্রাইম, যা মন চায় তাই, ঠিক আছে, এরকম কিছু একটা। এটাই বলছি যে এই যে ইকুয়েশনটা পেলাম আমরা ইকুয়েশন 28, এটা কিন্তু আমাদের ঠিক যেন একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের কাইনেটিক্স, হাতি ঘোড়া কিচ্ছু না, শুধু কে প্রাইমটা হচ্ছে আমাদের এই তিনটে যে রেট কনস্ট্যান্ট আছে k1 k2 k-1 আর k-1, এই সব কিছু মিলে সাজিয়ে গুছিয়ে আমরা গল্পটা পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে যে এই ছবি হচ্ছে যে এখানে হচ্ছে যে অন্যরকম, এই ছবি দেখো আমরা এখানে বুঝতে পারবো। আমরা তো আগের বারের যদি আমরা যদি হচ্ছে যে আমরা কালার কোড মেনে চলবো, আগের বারে আমরা কালার কোড যা দিয়েছিলাম তাই দেবো, ঠিক আছে। আমরা রিয়াক্ট্যান্টটা দিয়েছিলাম ভায়োলেট, রিয়াক্ট্যান্টটা দিয়েছিলাম ভায়োলেট, ঠিক আছে। রিয়াক্ট্যান্টটা হচ্ছে ভায়োলেট, ঠিক আছে।
রিয়াক্ট্যান্ট। এবার ইন্টারমিডিয়েটটা আমরা করেছিলাম হচ্ছে ব্লু কালারে, জাস্ট একবার দেখে নিই, ইন্টারমিডিয়েটটা করেছিলাম ব্লু কালারে, সেটা এবারে কিন্তু একদম এই যে বললাম একটু টাইম লাগবে উঠতে, তারপরে এই চললো, জাস্ট একটু প্রথমে উঠলো, তারপরে আর কোনো গল্প নেই, এই চলে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ভালো কথা। আর হচ্ছে যেটা আমাদের আরেকটা ছিল, যেটা আমরা গ্রিনে করেছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট। দিস ওয়ান, এইটা হচ্ছে প্রোডাক্ট। এবং এই গোটা গল্পটাই কিন্তু আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে রিয়াকশান, এই হচ্ছে যে আমরা হচ্ছে রিয়াকশানটাকে আমরা একটা পছন্দসই জায়গাতে এনে দাঁড় করাতে পেরেছি, যেটাকে আমরা বলছি হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? সো দিস ইজ দ্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন for a reaction, consecutive reaction, where the first step is reversible in nature. এটা আমরা দেখতে পেলাম, দিস ইজ স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। এবার আমরা দেখব আরেকটা অন্য রকমের অ্যাপ্রক্সিমেশন, যেটা আমরা বলছি ইকুইলিব্রিয়াম অ্যাপ্রক্সিমেশন। ইটস ডিফারেন্ট, এটা আমি বারবার বলছি, ইট ইজ ডিফারেন্ট। এই ডিফারেন্ট বলছি কেন? কারণ আমরা যদি এটা দেখি যে আগের রিয়াকশানে কি বলেছিলাম, যে প্রথম স্টেপটা ইকুইলিব্রেটিং এবং পরের স্টেপটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, K2 ভেরি লার্জ। ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার সাথে সাথে ইন্টারমিডিয়েট থেকে চলে যাচ্ছে প্রোডাক্টের দিকে, এটা আমরা বলেছিলাম। এবারে যেটা হয়েছে এটা অন্যরকম, পরিস্থিতি অন্যরকম হতে পারে, সব রকমই হতে পারে, আগেরটাও হতে পারে, এটাও হতে পারে। আগেরটাই আমরা অ্যাপ্রক্সিমেশন করেছিলাম স্টেডি স্টেট, এটার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ইকুইলিব্রিয়াম, যেটা হচ্ছে যে এই আই থেকে যে হচ্ছে যে পিতে যাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে এই যে প্রোডাক্টে যাওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা খুবই স্লো, খুবই স্লো। এবং দেখছি এটা যে K2টা হচ্ছে মানে K1 K-1 দুটোর চাইতেই অনেক অনেক ছোট। মানে আরও পরিষ্কার কথায় বুঝতে পারা গেছে যে সেকেন্ড স্টেপ যেটা, অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হওয়া, দ্যাট স্টেপ ইজ আওয়ার রেট লিমিটিং স্টেপ। এইটা হচ্ছে মূল কথা, যে এই স্টেপটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। এখানে আমরা যেটা, তাহলে ওটা যেহেতু রেট লিমিটিং স্টেপ এবং খুব আস্তে আস্তে হয়, আমরা যেটা করব, আমরা একদম ফার্স্টে ধরে নেব পরিষ্কার যে এটা ইকুইলিব্রিয়ামে আছে। এই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলছি কেন? এই যে এটা একদম ইকুয়াল টু না দিয়ে হচ্ছে যে টেন্স টু ইকুয়াল বলছি, কারণ একদম তো নয়, ইন্টারমিডিয়েট থেকে তো প্রোডাক্টে যাওয়ারও একটা গল্প আছে, একদম ভুলে গেলে তো চলবে না। কিন্তু ওটা এতটাই কম যে আমরা অলমোস্ট ধরে নিতে পারি ওটা ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ ইন্টারমিডিয়েটের একটা এক্সপ্রেশন আমি পেয়ে গেছি, হুইচ ইজ K ইকুইলিব্রিয়াম ইন্টু A। যদি
খেয়াল পড়ে আমরা যখন হচ্ছে যে আগের আলোচনায় বলেছিলাম যে এরকম একটা বিস্তারিত সলিউশন আসে। এবার এই যে সলিউশনটা এসছিল, যদি হচ্ছে এই সলিউশনে আমরা K2 ইকুয়ালস টু 0 বসিয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেও কিন্তু আমরা আলটিমেটলি ওইখানেই গিয়ে পৌঁছবো। যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, আমরা ওটা নিয়ে ভাবছি না। আমরা এই অ্যাপ্রক্সিমেট সলিউশনগুলো করলে আমরা এই সলিউশনগুলোতে পৌঁছতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের এই হিসাবের যারা হচ্ছে যে খুব আগ্রহী ম্যাথমেটিক্সে, তারা হচ্ছে এটা ভেবে দেখো, আমাদের গল্প যেটুকু দরকার আমরা এখানে এলে পেয়ে যাব, এই হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে। একটা লং টাইম লিমিট যখন হচ্ছে ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে, স্টার্টিং মেটেরিয়াল এবং রিয়াক্ট্যান্টের মধ্যে ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। এবং আগের বারে যেটা হয়েছিল যে যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন কোনো সময়ই বিক্রিয়ার মধ্যে বেশি ছিল না, যেই তৈরি হয়েছে অমনি সেটা হচ্ছে যে রিলিজ হয়ে বেরিয়ে গেছে। আগে তো তাই হয়েছিল, যেই তৈরি হয়েছে অমনি কনভার্ট হয়ে গেছে। এখানে তো তা নয়, এখানে একটা রিজনেবল অ্যামাউন্টের ইন্টারমিডিয়েট আমার রিয়াকশান মিডিয়ামে আছে, এবং সেটা আমার স্টার্টিং মেটেরিয়ালের সঙ্গে ওই ইন্টারমিডিয়েটটা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করেছে। এবার যদি আমরা কিচ্ছু না করে শুধুমাত্র ডিপিডিটি অর্থাৎ রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট হিসাব করতে যাই, আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট আইয়ের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, এবং এই হচ্ছে আমাদের গল্প। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভাবার কিচ্ছু নেই। এবং আমরা দেখব এক্ষেত্রেও কিন্তু ইকুয়েশনটা এসে সেই হচ্ছে যে অ্যাজ ইফ একটা ফার্স্ট অর্ডার এমন জায়গাতেই পৌঁছলো, এখানে কে প্রাইমের ভ্যালু হচ্ছে K1 K2 বাই K-1, ওখানে ভ্যালু ছিল K1 K2 বাই K-1 প্লাস K2, ওখানে ভ্যালু ছিল কে প্রাইম ইকুয়াল টু K1 K2 বাই K-1 প্লাস K2, আর এখানে ভ্যালু হয়েছে K1 K2 বাই K-1। অর্থাৎ ওইখানে যেটা হয়েছিল ওই হিসাবটা করতে গিয়ে ওইখানে কিন্তু K2টা ছিল, বাদ চলে যায়নি। কিন্তু এখানে যেহেতু হচ্ছে যে পরের স্টেপটা হচ্ছে ভেরি স্লো অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনিশিয়াল ইকুইলিব্রেটিং স্টেটস, সেই জন্য ফাইনাল এক্সপ্রেশনে কিন্তু আমার এই K2 টার্মটা আর থাকবে না। এই হচ্ছে আমাদের দুরকমের হচ্ছে, এবং এখানকার ছবি, এই ছবি আমরা দেখব, এটা হচ্ছে প্রোডাক্ট, বুঝতেই পারা যাচ্ছে, এই যে যাচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট। এবং যেটা হচ্ছে যে উল্লেখযোগ্য ব্যাপার, যে এইখানে আমাদের ছবিটা আঁকার সময় একটু কেয়ারফুল হতে হবে, যে আমরা এই যে শুরু করেছি এই এই জায়গাটাতে যাওয়ার পরে কিন্তু এই দিস টু লাইনস উইল গো সাইড বাই সাইড, দিস টু লাইনস উইল গো সাইড বাই সাইড, অর্থাৎ যেটা হচ্ছে কিনা আমার এইটা তো হচ্ছে যে আমার ইন্টারমিডিয়েট, এটা ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েটের যে কনসেন্ট্রেশন, এই ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন এবং হচ্ছে যে আমার আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদের যেটা রিয়াক্ট্যান্ট ছিল, যেটা আমাদের যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে কিন্তু
অলমোস্ট সাইড বাই সাইড রিয়াক্ট করছে, অলমোস্ট। কারণ এই দুটোই কিন্তু এখানে মূল বিষয়টা। কারণ আগের বারে যেমন আমরা ইন্টারমিডিয়েটটাকে বলেছিলাম একবারে প্রায় হচ্ছে যে এক্সারসাইজের সঙ্গে মিশে অ্যাজ ইফ হচ্ছে যে ওটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানের গল্পটা কিন্তু এরকম নয়। এখানে আমরা একটা কনসিডারেবল অ্যামাউন্টের ইন্টারমিডিয়েট পাবো। এটাও হচ্ছে আমাদের আরেক রকমের অ্যাপ্রক্সিমেশন। এটা হচ্ছে আমরা শিখলাম এবং জানলাম দুটো অ্যাপ্রক্সিমেশন, একটা স্টেডি স্টেটে আর একটা ইকুইলিব্রিয়াম। আমরা পরের আলোচনাটাতে একটা ছোট্ট আলোচনা থাকবে, খুবই ছোট্ট আলোচনা। ইফ পসিবল go through any book or the study material link available along with this lecture. This Lindemann mechanism আমরা একটু এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, বিকজ এতক্ষণ অবধি আমরা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট অনেক কিছু করছিলাম, কিন্তু এখানে একটাই স্পিসিস মিথাইল আইসোসায়ানাইড সেখান থেকে কনভার্ট হচ্ছে অ্যাসিটোনাইট্রাইলে অর্থাৎ মিথাইল সায়ানাইডে, জাস্ট লিঙ্কেজটা পাল্টেছে। এটা খুব একটা ক্রুশিয়াল রিয়াকশান আমাদের ভাবনা চিন্তায়, মাত্র একটাই জিনিস দিয়ে এই রিয়াকশান নিয়ে আমরা আলোচনা আমরা করব। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্সড কেমিক্যাল কাইনেটিক্সের আলোচনা। আমরা জাস্ট পরের ক্লাসে ছোট করে লিন্ডেম্যান মেকানিজমটা দেব, তারপরে আমরা এগিয়ে পড়ব হচ্ছে ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস এই সংক্রান্ত আলোচনায়, so that we can conclude the discussion on chemical kinetics and move on to chemical equilibria, which is of course আমরা এখানে আলোচনা করতে করতে মাঝে মাঝে আসছে। এবার আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ার ডিটেল ডিসকাশনে আমরা ঢুকে পড়ব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবার এ সংক্রান্ত যদি কোনো কারো প্রশ্ন থাকে, জাস্ট ইউ ক্যান ইমেইল মি, প্রবলেম কিছু নেই। সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কিছু, ফর এনি কোয়ারিজ, এনি ডাউটস, ইউ ক্যান অলওয়েজ মেল মি। This is the mail ID pranes.bhawtyA@gmail.com। এটা হচ্ছে আমার মেল আইডি। So you can always give me a mail so that if there are any queries we can take care of that. Thank you all again. Thank you very much.